শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনো আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্ব নিয়ে। এই বিষয়টি শুধু একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়। জেএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, বিসিএস নিয়োগ পরীক্ষার্থী কিংবা অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় যারা অংশ নিতে চায় তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপকারী হবে। ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বনিতত্ত্ব। আমরা পূর্বে টিউটোরিয়ালে দেখেছিলাম ব্যাকরণের চারটি অংশ রয়েছে। চারটি অংশের একটা হলো ধ্বনিতত্ত্ব, তারপরে অংশ রূপতত্ত্ব, তারপরে বাক্যতত্ত্ব এবং সর্বশেষ অংশ হলো বাগর্থ তত্ত্ব। প্রথমে আলোচনা শুরু করেছি ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্ব কি? ইংরেজিতে ধ্বনিতত্ত্বকে বলে ফোনোলজি। ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোনো নির্দিষ্ট ভাষার ধ্বনি ব্যবস্থা আলোচিত হয়। এতে বাক ইন্দ্রিয় মানে কি, যার দ্বারা আমরা বাক্য তৈরি করি বা শব্দ তৈরি করি, বাক ইন্দ্রিয়ের মাধ্যমে সৃজিত ধ্বনির ভৌত উপাদান ও অনুধাবন নিয়ে বিশদ ও বিশ্লেষণাত্মক আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভাষার স্বলক্ষণযুক্ত পৃথক পৃথক ধ্বনি এককগুলো বের করা। মানে কি, একটা ভাষা যে চলে, এই ভাষার যে ক্ষুদ্রতম একক ধ্বনিকে খুঁজে বের করা ধ্বনিতত্ত্বের গুরুত্বপূর্ণ কাজ। ভাষার ধ্বনিগুলো সাধারণত উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব, মূল ধ্বনিতত্ত্ব ও শ্রুতিগত ধ্বনিতত্ত্বকে প্রাধান্য দেওয়া হয়। ধ্বনি কি? কোন ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি ভাষার মূল ভিত্তি। বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থজ্ঞাপক শব্দের অবিভাজ্য উপাদানকে ধ্বনি বলা হয়। বাংলা ভাষায় 50টি ধ্বনি রয়েছে। ধ্বনি মানে আমাদের কণ্ঠ নিঃসৃত যে আওয়াজ, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যে আওয়াজ করি কণ্ঠ দিয়ে, সেগুলোই হলো ধ্বনি। যেমন আমরা বলি আ, উ, ই, ক, ম, এগুলা প্রত্যেকটা এক একটা ধ্বনি। এই যে ক্ষুদ্রতম একক ভাষার, এগুলা এক একটা ক্ষুদ্রতম একক। এই একক গুলাকেই বলা হয় ধ্বনি। ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। আমরা কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে কতগুলো ধ্বনি পাই। ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি? যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া একা উচ্চারিত হয় তাকে ধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি মুখের কোথাও বাধা না পেয়ে সহজে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি এবং মুখের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হবে সে ধ্বনিগুলোকেই বলা হবে স্বরধ্বনি। বাংলা ধ্বনিলিপিতে স্বরধ্বনির সংখ্যা 11টি। 50টি ধ্বনির মধ্যে 11টি ধ্বনি হলো স্বরধ্বনি। অ, আ, ই, উ, এই ধ্বনিগুলা স্বরধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে কোথাও বাধা প্রাপ্ত হয় না। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি মুখের কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বাংলা ধ্বনিলিপিতে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 39টি। ধ্বনির সাথে সম্পর্কযুক্ত ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বর্ণ। বর্ণ কি আসলে? বর্ণ হলো ভাষার উচ্চারিত উপাদান সমূহের প্রতীক বা চিহ্ন, যা দ্বারা ধ্বনিকে নির্দেশ করা যায়, ধ্বনিকে দেখা যায়। যেসব সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ধ্বনি প্রকাশ করি তাদেরকেই বলা হয় বর্ণ। যে ধ্বনি তো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, মুখ দিয়ে উচ্চারিত হয়ে আসে তখন সেটা ধ্বনি হয়, কিন্তু যে লিখিত রূপ দিয়ে আমরা ধ্বনিকে প্রকাশ করি সেই লিখিত রূপকেই বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ধ্বনি মুখে উচ্চারিত হয় আর লিখিত রূপ বা চিহ্নই হচ্ছে বর্ণ। অর্থাৎ যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাই বর্ণ। ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে ধ্বনি কানে শোনা যায় তাকে নির্দিষ্ট রূপ দিয়ে প্রত্যক্ষ বস্তুর রূপে চোখের সামনে তুলে ধরা হয়।
ধ্বনির এই লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে। ধ্বনির যে লিখিত রূপ আছে বা যে চিহ্ন আছে সেটাই হলো বর্ণ। ধ্বনির প্রকারভেদ অনুযায়ী বর্ণকেও দুই ভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি নির্দেশক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনি প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় স্বরবর্ণ। অর্থাৎ যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে স্বরধ্বনি নির্দেশ করা হয় সেগুলোকে স্বরবর্ণ বলে। যে চিহ্নগুলো দ্বারা আমরা স্বরধ্বনিকে চিনাইতে পারবো সেগুলো হলো স্বরবর্ণ। এই হলো স্বরবর্ণ। কয়টা? 11টা স্বরবর্ণ। 11টা স্বরধ্বনি আছে, 11টা স্বরধ্বনির সাংকেতিক চিহ্ন, 11টা স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনি নির্দেশক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর যেসব বর্ণ দ্বারা ব্যঞ্জন ধ্বনি চিহ্নিত করা হয় তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ব্যঞ্জন ধ্বনি নির্দেশ করা হয় সেগুলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্নগুলো হলো ব্যঞ্জন বর্ণ, আর স্বরধ্বনি নির্দেশক চিহ্নগুলো হলো স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্ন আমরা দেখে নেই। 39টি ব্যঞ্জন ধ্বনি, 39টি ব্যঞ্জন ধ্বনির বর্ণ হবে 39টি। কার ও ফলা। কার কি? স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার। স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে যে রূপটা নেয়, যেমন আমরা বাড়ি, বাড়ি একটা শব্দ লিখি, কিংবা আমরা যদি বলি যে কাকা, কাকা কর সাথে যে আকার যুক্ত হয়েছে এই আকারটা হলো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় কার চিহ্ন। যেমন আ এর কার চিহ্ন হলো আকার, দীর্ঘ ই এর কার চিহ্ন হলো ইকার। এভাবে লিখতে হয় কার চিহ্নটা। ফলা। কোনো কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে অন্য ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয় এবং সংক্ষিপ্ত রূপ গ্রহণ করে। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণ যখন সংক্ষিপ্ত রূপ নেয় যুক্ত ব্যঞ্জনে যুক্ত হওয়ার জন্য তখন তাকে বলা হয় ফলা। ফলা চিহ্ন বর্ণের ডানে, উপরে বা নিচে বসে। ফলা চিহ্ন বর্ণের ডানে বসতে পারে, উপরে বসতে পারে, নিচে বসতে পারে। উপরে বসে কোনটা? র ফলা। ম এর র ফলা, ম র ফলা। ম এর ল ফলা, ম নিচে ল। এগুলো হলো ফলার চিহ্ন। বর্ণমালা ও লিপি। বর্ণমালা কি? স্বর বা ব্যঞ্জন শ্রেণীর ধ্বনিগুলোকে সাজালে যে তালিকা হয় তাকে বলে ধ্বনিমালা। স্বর এবং ব্যঞ্জন ধ্বনিকে একসাথে সাজাইলে যে তালিকা হয় তাকে বলা হয় ধ্বনিমালা। তার লিখিত রূপ হলো বর্ণমালা। ধ্বনিগুলা লিখিত যে রূপ তাকে বলা হয় বর্ণমালা। অর্থাৎ কোন ভাষা লিখিতে যে সকল ধ্বনিদ্যোতক চিহ্ন ব্যবহৃত হয় সেগুলির সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। সহজ কথায় বাংলা ভাষা লিখতে আমরা বাংলা ভাষায় আমরা 50টা ধ্বনি ব্যবহার করি। এই 50টা ধ্বনিকে লিখতে আমরা 50টা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি বা 50টা বর্ণ ব্যবহার করি। এই 50টি বর্ণ যখন একসাথে থাকে 50টা বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। লিপি। উচ্চারিত বা বাংময় ধ্বনির দৃশ্যরূপের নাম লিপি। আমরা যে লিখছি মুখ দিয়ে বলার পর আমরা যে লিখি, লিখার পর যে লেখাটা যেভাবে আমরা লিখি এইটা দেখতে যেরকম দেখা যায় সেটাই হলো লিপি। ভাষাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য মানুষের চেষ্টায় লিপিমালার উদ্ভব হয়েছে। আমরা মুখে কথা বলি, আঞ্চলিক ভাষায় অনেক কথা বলি, কিন্তু সব কথা কিন্তু আমরা লিখিত রূপ দিতে পারি না। যখন ভাষায় প্রকাশ করি তখন লিখিত রূপে নিয়ে আসতে হবে। ঠিক ভাষাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য মানুষের চেষ্টায় লিপিমালার উদ্ভব হয়েছে। ভারতীয় চিত্রলিপি থেকে ভারতীয় লিপিমালার উদ্ভব। ভারতীয় লিপিমালার প্রাচীন রূপ দুইটি, একটি খরষ্টি আর একটা ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিকে কুটিল লিপিও বলা হয়ে থাকে। কুটিল লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোত্থেকে? কুটিল লিপি থেকে। বাংলা লিপির বিকাশ কিভাবে? আমাদের বাংলা লিপি বিকাশ হয়েছে। বাংলা লিপি পূর্ব ভারতীয় ব্রাহ্মী লিপির সুদীর্ঘ আঞ্চলিক বিবর্তন ধারার চূড়ান্ত রূপ। ব্রাহ্মী লিপি যে বিবর্তিত হয়েছে এই বিবর্তনের
শেষ রূপ হলো আমাদের বাংলা লিপি। ব্রাহ্মী থেকে উদ্ভব হলেও বর্তমানে ব্রাহ্মী হরফের সাথে বাংলা লিপির তেমন কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। আঞ্চলিক লিপিকারদের হাতে ক্রমশ পরিবর্তনের মাধ্যমে বাংলা লিপি স্বতন্ত্র সত্তা লাভ করেছে। ব্রাহ্মী লিপি থেকে আসলেও সেই ব্রাহ্মী লিপির আর এখন কোনো মিল খুঁজে পাওয়া যায় না বাংলা লিপিতে। স্বরবর্ণের চিহ্নগুলির আলংকারিক বাঁক নেওয়া রূপ বাংলা লিপিকারগণের নিজস্ব উদ্ভাবন, এবং এই যে বাঁকা কারসিভ করে একটু লেখা বাংলা স্বরবর্ণগুলো, এগুলা বাংলা লিপিকাররা নিজেরাই তৈরি করেছে। সুকুমার সেনের মতে গুপ্ত শাসন আমলে লিপি ভারতের পূর্বাঞ্চলে যে রূপ পেয়েছিল তাকে কুটিল লিপি বলে। গুপ্ত শাসন আমলে পূর্বাঞ্চলে যে ব্রাহ্মী লিপিটা ছিল সেটা হলো কুটিল লিপি। এই কুটিল লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে বাংলা বর্ণমালা নিজস্ব রূপ গ্রহণ করেছিল। সুকুমার সেনের মতে 12 শতাব্দীতে এসে বাংলা নিজস্ব রূপ গ্রহণ করেছে, নিজস্ব রূপ পেয়েছে, বর্ণের গুলা রূপ পেয়েছে। বর্ণের মাত্রা। বাংলা বর্ণমালায় বর্ণের মাথায় যে দাগ বা কষি টানা থাকে, এই যে ক লিখেছি, কর উপরে যে টানটা আছে এটা কি বলা হয়? মাত্রা। তাকে মাত্রা বলে। কিছু বর্ণের পূর্ণ অংশ জুড়ে, কিছু বর্ণের আংশিক এবং কিছু বর্ণে মাত্রা থাকে না। কিছু বর্ণে পুরাটা জুড়ে মাত্রা থাকে, কিছু বর্ণে আংশিক বা মাত্রা থাকে, আর কিছু বর্ণে মাত্রা থাকে না। মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণ 3 প্রকার: মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ। তো আমরা মাত্রাহীন বর্ণ দেখি। যে বর্ণের উপরে মাত্রা নেই তাদেরকে বলা হয় মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ 10টি: এ, ওই, ও, ঔ, অ, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 10টা বর্ণ হলো মাত্রাহীন। অর্ধমাত্রা। যে বর্ণের উপরে অর্ধমাত্রা থাকে, আংশিক মাত্রা থাকে, তাদেরকে বলা হয় অর্ধমাত্রা। অর্ধমাত্রার ধ্বনি হলো বর্ণ হলো 8টি: রি, খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য শ। এই 8টি বর্ণ হলো অর্ধমাত্রার। পূর্ণমাত্রা। আর বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি, এর মধ্যে মাত্রাহীন 10টি, অর্ধমাত্রার 8টি, মোট হলো 18টি। এর বাইরে আরো থাকে 32টি, অবশিষ্ট 32টি বর্ণই হলো পূর্ণমাত্রার। এই সব কয়টা বর্ণ হলো পূর্ণমাত্রার বর্ণ। এখানে কয়টা বর্ণ আছে? 32টা বর্ণ আছে। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ। ব্যঞ্জন ধ্বনিকে তার উচ্চারণ হয়, উচ্চারণের স্থান অনুযায়ী আবার ভাগ করা হয়। আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার পেছনের অংশ থেকে কোমল তালুকে স্পর্শ করে উচ্চারিত হয় জিহ্বামূলীয় ধ্বনি। এগুলো ধ্বনি হলো 5টি ধ্বনি। ক বর্গীয় 5টি ধ্বনি হলো জিহ্বামূলীয় ধ্বনি। তারপরে অগ্রতালু। অগ্রতালু ধ্বনি হলো চ বর্গীয় 4টি ধ্বনি: তালব্য শ, জ, অন্তস্থ জ, অন্তস্থ অ। এই 7টি ধ্বনি হলো অগ্রতালু ধ্বনি। পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি: ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। ট বর্গীয় 5টি ধ্বনি, সাথে মূর্ধন্য স, র, র, র। 9টি ধ্বনি। এই 9টি ধ্বনি হলো পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। অগ্রদন্তমূল, দাঁতের অগ্রমূল থেকে, অগ্রভাগ থেকে উচ্চারিত হয়। ত বর্গীয় ধ্বনি: ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। এই 7টি ধ্বনি হলো অগ্রদন্তমূলীয় ধ্বনি। কিছু ধ্বনি আছে ওষ্ঠ, আমরা যেকে ঠোঁট বলি, ঠোঁট, ওষ্ঠ, অধর। ঠিক আছে? ওষ্ঠ ছাড়া উচ্চারিত হয় না। প, ফ, ব, ভ, ম। এই 5টি ধ্বনি হলো ওষ্ঠ ধ্বনি। শীষ ধ্বনি। কিছু ধ্বনি আছে উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো করে বাতাস বেরিয়ে আসে। এরকম ধ্বনি আছে 3টি: তালব্য স, দন্ত স, হ। 3টি ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি। এই হলো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ। বর্গীয় ধ্বনি সমূহ। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি। এই 25টি ধ্বনিকে আবার 5টি বর্গে ভাগ করা হয়। কি কি বর্গ? ক বর্গ, চ বর্গ, ট
বর্গ, ত বর্গ, প বর্গ। প্রত্যেক বর্গের প্রথম ধ্বনির নামে বর্গের নামকরণ করা হয়েছে। ক বর্গের 5টি ধ্বনি হলো ক থেকে নিয়ে অ পর্যন্ত। চ বর্গের 5টি ধ্বনি হলো চ থেকে নিয়ে ই পর্যন্ত। ট বর্গের 5টি ধ্বনি হলো ট থেকে নিয়ে মূর্ধন্য ন পর্যন্ত। ত বর্গের 5টি ধ্বনি হলো ত থেকে নিয়ে দন্তন্য পর্যন্ত। প বর্গের 5টি ধ্বনি হলো প থেকে নিয়ে ম পর্যন্ত। অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, নাসিক্য ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসের চাপ কম থাকে সেগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলে। যে ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস থেকে যে বাতাস আসে, এই বাতাসের চাপ কম থাকে, তাদেরকে অল্প প্রাণ ধ্বনি বলে। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্প প্রাণ। আমরা একটু আগেই দেখেছি কয়টি বর্গ? 5টি বর্গ। প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ ধ্বনি। আমরা অল্প প্রাণ ধ্বনিগুলো একটু দেখি। এই যে ক বর্গের ক এবং গ, চ বর্গের চ এবং বর্গীয় জ, ট বর্গের ট এবং ড, ত বর্গের ত এবং দ, প বর্গের প এবং ব। প্রথম এবং তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসের চাপ বেশি থাকে সেগুলো মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাসের চাপ বেশি থাকে সেগুলো হলো মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি মহাপ্রাণ। বর্গ দেখি। এই যে বর্গের দ্বিতীয় খ, কর পরে খ, গর পরে ঘ। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। 5 বর্গে মোট মহাপ্রাণ ধ্বনি কয়টি? 10টি। নাসিক্য ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে ফুসফুসতাড়িত বাতাস বের হয় সেগুলোকে নাসিক্য ধ্বনি বলে। মানে কি একটু নাকি নাকি ভাব আসে। অ বর্গে প্রতিটি বর্গের পঞ্চম ধ্বনিটি নাসিক্য ধ্বনি। আমরা উচ্চারণ করি নাকের প্রভাবটা বুঝতে পারবো। অ, ইয়, ন, ন, ম। এখানে নাক এবং মুখে ফুসফুসতাড়িত বাতাস বের হয় এবং নাকের এক প্রভাব বেশি থাকে। এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলে? ঘোষ ধ্বনি কাকে বলে? অঘোষ ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীতে কোনো কাঁপন বা অনুরণন লাগে না। আমরা যদি গলায় হাত দেই, গলায় হাত দিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে কম্পন অনুভূত হবে না, কম হবে, আবার কোথাও কম্পন বেশি হবে। যে ধ্বনিগুলো উচ্চারিত হতে কাঁপন লাগে না বা কম হয় তাদেরকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি। ক, খ এই দুইটা ধ্বনি হলো অঘোষ ধ্বনি। এই দুইটা ধ্বনি উচ্চারণ করতে অনুরণন কম হয় বা অনুরণন হয় না, তাই তাদেরকে বলা হয় অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীতে, স্বরতন্ত্রী মানে কি যেখানে স্বর উৎপাদিত হয়, কাঁপন লাগে বা অনুরণিত হয় এবং কাঁপনটা আমরা অনুভব করতে পারি, সে তাদেরকে ঘোষ ধ্বনি বলে। বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি। বর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি। গ, ঘ, জ, ঝ, ড, ঢ। তৃতীয় এবং চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি। অল্প প্রাণ মহাপ্রাণের সঙ্গে ঘোষ ও অঘোষ ও ঘোষ ধ্বনির সম্পর্ক। অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্প প্রাণ, এই প্রকারভেদগুলো আমরা একটু দেখব। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? যেসব অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, মানে কি স্বরতন্ত্রীতে কাঁপন অনুভূত হয় না, তাদের অঘোষ অল্প প্রাণ ধ্বনি বলে। তাদেরকে বলা হয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি। বর্গের প্রথম ধ্বনিটা হলো অঘোষ অল্প প্রাণ ধ্বনি। অঘোষ মহাপ্রাণ ধ্বনি যে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, কম্পন অনুভূত হয় না, তাদের অঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি।
এই যে বর্গের দ্বিতীয় ধ্বনিগুলো হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘোষ অল্প প্রাণ ধ্বনি, যেসব অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তার মানে কি স্বরতন্ত্রীতে কাঁপন আমরা অনুভব করি, তাদের বলা হয় ঘোষ অল্প প্রাণ ধ্বনি। বর্গের তৃতীয় ধ্বনি হলো ঘোষ অল্প প্রাণ ধ্বনি। ঘোষ মহাপ্রাণ ধ্বনি, যেসব মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, মানে কি কাঁপন অনুভব করি, তাদের ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের চতুর্থ ধ্বনি হলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ধ্বনিতত্ত্ব, বর্ণমালা, মাত্রা, লিপি এবং ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।